হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি। আর আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। তাই সবাইকে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার, আর সবাইকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো এখন বাজে সকাল 6টা। তো আজকে আমি সকাল 6টা থেকে আমার ব্লগটা শুরু করলাম, আর রান্নাঘর থেকে আজকে আমার ব্লগটা শুরু করলাম আমি। তো সকালবেলা ঠাকুর নমস্কার করে সোজা চলে এলাম আমি আজকে রান্নাঘরে, কারণ কালকে রাত্রে রান্নাঘরের কোনো কাজ করা হয়নি। রাত্রেবেলা যে রুটি করেছিলাম, তারপরে কালকে গ্যাসটাও মুছিনি, অমনি রেখে দিয়েছিলাম। মানে শরীরটা এতই খারাপ লাগছিল আর এতটাই ঠান্ডা পড়েছিল না, কোনো কিছুই ভালো লাগছিল না। আমি কালকে রাতে খাইও নি, মানে এতটা শরীর খারাপ ছিল। সবাইকে খাওয়ার দাওয়ার দিয়ে আমি ঘুমিয়ে পড়েছি, আর কোনো কাজ করা হয়নি। আর এখন ঘুম থেকে উঠে নিজের উপরেই কেমন যেন একটা রাগ হচ্ছে, যে কেন কালকে আমি রাত্রে কাজগুলো করে রাখলাম না, তাহলে তো একটা কাজ আগিয়ে থাকতো। এই বাসন মাজা, এই গ্যাস ট্যাস মোছা, সমস্ত কিছু করতে করতে কিন্তু আমার অনেকটাই সময় লেগে যাবে। তো এই কাজটা যদি আমার কালকে রাত্রেই করা থাকতো না, অনেকটা কাজে এগিয়ে যেতাম। এমনিতেই ছোটোবেলা দৌড়ে পারা যাচ্ছে না, তার মধ্যে এই যে এক্সট্রা কাজ। আর সকালবেলা গ্যাস না মুছে যদি এখন আমি আবার সকালের রান্না বান্না করি, তাহলে কিন্তু ভালো লাগবে না। তাই আমি সকালবেলায় আগে রান্নাঘরে ঢুকলাম। আজকে রান্নাঘর থেকে আমি আমার কাজটা শুরু করে দিলাম সকালবেলা। অন্যদিন তো বেডরুম থেকে বা বাইরে থেকে কাজ শুরু করি বেশিরভাগ দিনই আমি, আর আজকে পুরো রান্নাঘর থেকেই শুরু করলাম। কারণ রান্নাঘরটা এত অগোছালো হয়ে গেছে যে নিজেরই ভালো লাগছে না দেখতে। তাই ভাবলাম আগে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিই, গ্যাস ট্যাস মুছে বাসন কোসন মেজে তারপর না হয় অন্যান্য কাজ করা যাবে। যে কোনো কাজে একটু ফাঁকি দিলে কিন্তু ফাঁকিতেই পড়তে হয়। যেমন আমি কালকে রাত্রে ফাঁকি দিয়েছি, এখন আমার নিজেরই পরিশ্রমটা বেশি হবে। অন্যদিন তো দুই একটা বাসন থাকে, কোনো ব্যাপার না, কিন্তু আজকে কিন্তু ভালোই বাসন আছে। গ্যাসের স্ট্যান্ড ফ্যান সবই ধুতে হবে আমার। আর জল এতটাই ঠান্ডা, রাতের থেকে মনে হয় সকালে বেশি জল ঠান্ডা, ট্যাঙ্কির জল। আর এত ঠান্ডা পড়ছে বাবা, আর ভালো লাগছে না এত ঠান্ডা। মানে বৃষ্টির দিনে যেমন বৃষ্টি দিয়েছে, গরমের দিনে তেমন গরম, আবার শীতকালে তেমন শীত দিচ্ছে। মানে মানুষকে জানিয়ে দিচ্ছে ভগবান, মানে বুঝিয়ে দিচ্ছে যে প্রত্যেকটা ঋতুতেই তোমরা এভাবেই সব অনুভব করবে। গরমের দিনে গরম, বর্ষাকালে বৃষ্টি, আর শীতকালে শীত। মানে সব রকম ঠিকভাবে বুঝে নিতে পারবে সবাই। আর এত শীতে সব থেকে কষ্ট কি বলো তো? কম্বলের নিচ থেকে ঘুম থেকে ওঠা, মানে কম্বলের নিচ থেকে উঠে আসা ঘুম থেকে, মানে এতটাই কষ্টের ব্যাপার এই শীতে, যে এত প্রচণ্ড ঠান্ডা পড়েছে সত্যি। মানে যত দিন যাচ্ছে আর মনে হয় বেশি ঠান্ডা পড়ছে। আর ঠান্ডা তো একটু পড়বেই, যেহেতু গঙ্গাসাগরের মেলা হচ্ছে এখন পৌষ সংক্রান্তি, এখন তো ঠান্ডা পড়বেই। সেটা কোনো নতুন ব্যাপার না, এটা প্রত্যেক বছরই হয়। পৌষ সংক্রান্তিতে প্রচণ্ড ঠান্ডা পড়ে। মনে হয় আর বেশি দিন ঠান্ডা থাকবে না, কারণ সামনেই তো সরস্বতী পুজো চলে আসছে। সরস্বতী পুজো গেলেই ঠান্ডা চলে যায়। যেমন কালী পুজোর পরে ঠান্ডা পড়ে, আর সরস্বতী পুজোর এবছরের শীত হয়তো শেষের দিকে, আর বেশি দিন নেই। আর একটু কষ্ট করে কাটিয়ে দিই দিনগুলো, তাহলে আবার গরমের দিন চলে আসবে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব কাজ শেষ হয়ে গেল। বাসন কোসন মাজা, গ্যাস মোছা, এখন শুধু সিঙ্কটা একটু পরিষ্কার করে নেবো, তাহলে কিন্তু সকালের মতো রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেল। রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেল আমার। তারপর এখন যাব বেডরুমে, বেডরুমটা একটু পরিষ্কার করে নেব। আর এখনও ওরা সবাই ঘুমোচ্ছে, তো আমি ওই ঘরের আর ভিডিও করতে পারলাম না, কারণ ওই ঘরে লাইট জ্বালাতে গেলেই সোনামা উঠে যাবে। তাই শীতের মধ্যে যাতে না উঠে যায়, তাই একটু আমি আস্তে ধীরে সুস্থেই কাজ করি। কারণ দেখবে যদি বাচ্চারা উঠে যায় না, তাহলে কিন্তু কোনো কাজ করে আগায় না, পেছন পেছন ঘুরবে আর কাজে আরও দেরি হয়ে যাবে। তো আমি যখনই সকালবেলা কাজ করি ঘুম থেকে উঠে, অনেক আস্তে আস্তে, মানে যাতে আওয়াজ না হয় তার জন্য আমি খুব আস্তে আস্তে কাজ করি। আর তোমাদের দাদা ভাই আর আমরা দুজনে একসঙ্গে উঠেছি, ছেলে আর সোনা মা ঘুমোচ্ছে। ও তারপরে আমি বাইরে চলে এলাম, ঘর টর পরিষ্কার করে এসে সোনা মা আর কিছু জামা প্যান্ট ছিল ছেলের, তো জামা প্যান্টগুলো ভিজতে ভিজতে এদিকে আমি দোকান টোকান ধুয়ে নিলাম, উঠোন টুটন ঝাড় দিয়ে দোকানটা ধুয়ে নিলাম।
তারপরে জামা কাপড়গুলো একটু আবার কাচাকাচি করে নেব। আর বাইরে এতটাই ঠান্ডা পড়েছে যে আমি একটা স্টোল না নিয়ে পারলাম না, মানে কানটাই ঢেকে নিলাম। কানে হাওয়া লাগলে আমার বেশি ঠান্ডা লাগে। আর ফুল হাতা নাইটি তো পরাই আছে, অত ব্যাপার নেই। আর সকালে ভারী জিনিস পরে আমার কাজ করতে খুবই অসুবিধা হয়, তাই আমি একদম হালকা পাতলা একটা স্টোল পরে তারপর কাজ করি। কারণ সোয়েটার পরে আমি একদমই কাজ করতে পারি না। শীতের দিনে সোয়েটার আর বৃষ্টির দিনে ছাতা নিয়ে আমি একদমই কাজ করতে পারি না। তো জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। অল্পই জামা প্যান্ট ছিল আজকে, বেশি ছিল না, কারণ মেঘলা মেঘলা ওয়েদার, শুকোবেও না, তাই হালকা পাতলা অল্প কিছু কেচে দিলাম। হালকা পাতলা না, সোনামার সোয়েটারই আছে, ছেলেরও কিছু গেঞ্জি টেঞ্জি আছে। আর একদমই রোদ উঠছে না, 2-3 দিন ধরে জামা প্যান্টগুলো ঠিক মতো শুকোচ্ছে না। তারপর যে একটু কম্বলগুলো একটু রোদ্রে দেবো, তারও কোনো উপায় নেই, মানে রোদই নেই। এত ঠান্ডা পড়েছে, একটু দেখবে কম্বলগুলো রোদ্রে দিলে, বালিশগুলো রোদ্রে দিলে তাও একটু ভালো লাগে, কিন্তু রোদ না থাকলে কি করে দেব? এই ঠান্ডার মধ্যে যদি রোদ না থাকে কেমন লাগে? এর মধ্যে জামা কাপড় কিছু শুকোচ্ছে না, একদমই ভালো লাগে না। কিন্তু এমন ওয়েদার, একটু রোদ দিলে, ঠান্ডা পড়ুক, একটু রোদ দিলে তবু ভালো লাগে। একটু রোদে গিয়ে তো দাঁড়ানো যায়, বাচ্চাগুলো একটু রোদ্রে গিয়ে দাঁড়াতে পারে। মানে এতটাই ঠান্ডা, বাচ্চা কাচ্চাদের ঘর থেকে বের করতেও ভয় লাগছে। তো এই কয়দিন তো সোনামার স্কুলটা ছুটি গেল, সেই বুধবার বৃহস্পতিবার লাস্ট স্কুলে গেছে, তারপরে তো আর যাওয়া হয়নি। তো সোমবার অবধি তো স্কুল ছুটি থাকবে, পৌষ সংক্রান্তির দিন অবধি। তো মঙ্গলবার থেকে আবার নেব। যদি এমন ঠান্ডা থাকে কেমন লাগে বলো? তো তারপর ঘরে এসে আমি ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে ঠাকুরটা জাগিয়ে নিলাম, আর ঠাকুর ঘরটাও মুছে নিলাম। সকালবেলা যদি পুজোটা হয়ে যেত ভালো হতো, কিন্তু এত ঠান্ডা পড়েছে, এই ঠান্ডায় তো স্নান করা যাবেই না, তাহলে আবার সেই আগের মতো কাশি শুরু হয়ে যাবে। অনেক কষ্ট করে কাশিটা কমেছে। তো এই কদিন একটু ঠিক করে থাকি, এই ঠান্ডাটা একটু সামলে থাকি, তারপর আবার গরমের দিন পড়লে আমার সমস্ত রুটিন আবার আগের মতো হয়ে যাবে। এখন একটু রুটিন সমস্ত গরমিল হয়ে গেছে এই ঠান্ডা পড়ে। তো সকালবেলা তারপরে একটু চা না খেলে ভালো লাগে বলো এই শীতে? তাই ঘরে এসে এতক্ষণ কাজকর্ম করলাম, তো তাই ঘরে এসে একটু চা করে নিচ্ছি, যাতে ঠান্ডাটা একটু কম লাগে চা খাওয়ার পরে। তো দুধ চা করে নিলাম সকালবেলা আজকে একটুখানি, লিকার চা তো প্রায় দিনই খাচ্ছি। তো দুধ চা করে নিলাম, 3 জনের 3 কাপ চা আর বিস্কুট। কারণ ছেলে উঠে গেছে আর তোমাদের দাদা ভাই আর আমি 3 জন চা খাবো, তাই একটু চা করে নিলাম। শীতের সকাল মানে একটু গরম গরম চা আর সঙ্গে 2টো বিস্কুট হলেই আর কিছু লাগে না কিন্তু। তো তারপর দুপুরবেলা আমি রান্নার চলে এলাম, আর এনেছি আজকে চিংড়ি মাছ, আর দিয়ে করলাম বেগুন ভাজা। আজকে করব মানকচু আলু দিয়ে তরকারি চিংড়ি মাছ দিয়ে। তো মানকচু আর আলুটা আমি আগে সেদ্ধ করে নিয়েছি, তারপর একটু কালো জিরে ফোড়ন দিয়ে সেদ্ধ করা আলু আর মানকচুটা দিয়ে দিলাম। তারপরে দিলাম টমেটো আর রসুন বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে সত্যি, চিংড়ি মাছের তরকারি মানকচু দিয়ে। চিংড়ি মাছ যে তরকারিতেই দেয়া যায় সেটাই কিন্তু দ্বিগুণ স্বাদ হয়ে যায়। তো দেখো আমার তরকারিটা হয়ে গেছে, নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব, তাহলেই আজকের মতো রান্নাবান্না কমপ্লিট দুপুরে। কারণ বেশি কিছু আর করলাম না, একবেলার মতো খাই, তো রাত্রে তো আর আমাদের খাওয়াই হয় না প্রায় দিনই, তাই একবেলা। আর এই তরকারিটাই থেকে যাবে, এত লাগবেও না রাত্রেবেলা। দেখো আমি করছি একটু পিঠে করব আজকে। সোনামা অনেক দিন থেকেই বলছে মা একটু পিঠে করো, খাবো। তাই আজকে একটু করব সাজের পিঠে, মানে চিতই পিঠে। তার জন্য আমি উষ্ণ গরম জল দিয়ে এই চালের গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, তারপরে হালকা হালকা অল্প অল্প জল দিয়ে দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব আমি। এই রকম ধরনের হবে দেখো ব্যাটারটা। আর এইটা ননস্টিকের একটা তাওয়া কিনেছি পিঠে ভাজার জন্য। প্রথমে তো আমার একটু ভয় লাগছিল যে কি হবে নাকি না হবে, নতুনই এনেছি আর আজকেই ফার্স্ট করছি পিঠে, একদিনও করা হয়নি এর আগে, আজকেই প্রথম করছি। তো মনে মনে ভয়ও লাগছিল যে ঠিক মতো হবে তো। আমার মা যেমন মাটির সাঁচে করে পিঠে, কত সুন্দর হয়, আমিও পারি, কিন্তু আমার ভয় লাগে যদি না হয়। পিঠে পায়েস পিঠে টিঠে করা কিন্তু একটা
রিস্কের ব্যাপার, অনেক সময় কিন্তু ঠিক মতো হয়ও না দেখবে পিঠে। আর যদি একবার ঠিক মতো হয় তখন কিন্তু তৈরি করতে ভালোই লাগে, আরও আগ্রহটা বেড়ে যায় দেখবে। পিঠে টিঠে করার সময় যদি ভালো হয়, যে কোনো রান্না যদি ভালো হয় না, সেইটা করার জন্য আরেকটু আগ্রহ বেড়ে যায়। তেমনই পিঠেটাও যদি একবার ঠিক মতো ওঠে না, যেমন পাটিসাপটা ঠিক মতো অনেক সময় উঠতে চায় না, মালপোয়া হতে চায় না, এই সাঁচের পিঠেগুলো। কিন্তু আমি তো সেই ভয়ে ভয়ে অল্প একটু চালের গুঁড়ো ভিজিয়েছি, দেখি কি হয়। কিন্তু দেখলাম যে না, দারুণ হলো পিঠেগুলো, ফটাফট ফটাফট সব উঠে গেল। কিন্তু এখন একটু ঢাকা দিয়ে দেব, দিয়ে দিলাম সবগুলোর মধ্যে। ছোট্ট ছোট্ট হয়েছে একদম পিঠেগুলো, দারুণ লাগছিলো দেখতে। দেখো এটা তো ভালোই উঠলো, মানে এই কড়াইটার সঙ্গে যে একটা স্টিকের মতো দিয়েছে মানে পিঠেটা তোলার জন্য, সেইটা দিয়ে একদমই উঠছিল না, দেখো আটকে আটকে যাচ্ছিলো। প্রথমটা ভালোই উঠলো, তো আমি তো ভয় পেয়ে গেছি যে হবে নাকি না হবে। তারপরে একটা চামচ দিয়ে তুলে নিলাম, তখন তো সব গড়গড় করে উঠে যাচ্ছে, কত সুন্দর দেখো। আর তলায় একটু পুড়েও নেই, এত সুন্দর হয়েছে পিঠেগুলো, একদম আগুন কমিয়ে করেছি। তারপর একটা সসপ্যানে দুধটা জাল দেব, মানে দুধে ভিজিয়ে করবো এই পিঠেটা। দুধে ভিজিয়েই কিন্তু বেশি ভালো লাগে, মানে চিতই পিঠেটা দুধে ভিজিয়েই বেশি ভালো লাগে। তাই আমি দুধটা ভালো করে ফুটিয়ে তার মধ্যে পিঠেগুলো দিয়ে দিচ্ছি গরম গরম। কিছুক্ষণ ফোটানোর পরে তারপরে গুড় দেব। পিঠে পায়েস কিন্তু গরমের থেকে বাসি খেতেই বেশি ভালো লাগে। তো এই যে গুড় দিয়ে দেব এখন এই দুধের মধ্যে। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। আর নতুন বন্ধুরা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, টাটা।